ভালো কাজ করে যাচ্ছেন। এটা সত্যি অনেক প্রশংসনীয় বিষয়। শেষে আমি একটা কথাই বলবো, প্রাণীপ্রেমী হিসেবে মানবিক ও প্রাণবিক এই দুই বিষয়ের খুব সুন্দর একটা উদাহরণ হলেন জনাব তারেক রহমান স্যারকে। আবারও অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের পূর্ববর্তী বক্তাকে। প্রাণী মানুষের প্রাচীন সহচর। পৃথিবীর অনেক আবিষ্কার প্রাণীদের মুভমেন্ট থেকে নেওয়া হয়েছে। এখনো এই যুগে ইঞ্জিনের শক্তি মাপা হয় হর্স পাওয়ার দিয়ে, প্রাণী থেকে এসেছে। প্রকৌশলীরা শুধুমাত্র ইঞ্জিন নিয়ে ব্যস্ত থাকেন না, ইঞ্জিন নিয়ে মাথা ঘামান না, তারাও প্রাণীপ্রেমী হন। সেরকমই একজন প্রকৌশলী, প্রাণীপ্রেমী, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবার বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, প্রধান সমন্বয়ক সহ উপস্থিত সকল অতিথি এবং প্রাণীপ্রেমী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রাণী ও প্রাণের মিলন মেলায় উপস্থিত হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। কারণ এটা শুধু একটি প্রাণ এবং প্রাণের প্রদর্শনী বা আলোচনা নয়, এটা একটা মানবিকতা, দায়িত্ববোধ, গভীর ভবিষ্যতের এক আহ্বান। আমরা প্রায়ই ভুলে যাই পৃথিবীটা কেবলই শুধু আমাদের মানুষের জন্যই বসবাস। এখানে প্রতিটা প্রাণী, প্রতিটা পশু, প্রতিটা পাখি সবাই মিলে একটা সুন্দর পরিবেশের ভারসাম্য তৈরি করে। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই তাদের কথা। আমরা যদি সব সময় তাদের কথা ভুলে যাই, একটা সময় পরিবেশটাও মানুষের জন্য অসহনীয় উঠবে। আমরা প্রায় লক্ষ্য করি, বিশেষ করে ঢাকা শহরে ব্যস্ততার নগরীতে আমরা দেখি অনেক সময় রাস্তার ধারে বিড়াল আহত হয়ে কাতরাচ্ছে। এই বিড়ালটাকে প্রতিনিয়ত শত শত মানুষ তার সামনে যে পার হচ্ছে, কিন্তু সে কাউকে ডাকতে পারছে না, হয়তো বা তার শুধু মিউ আওয়াজ করা ছাড়া আর কোনো ওয়ে থাকে না। কিন্তু একটা মানুষ হলে কি হয়তো, কেউ না কেউ তাকে হসপিটালাইজ করতো। এই যে আমরা অনেক সময় এই সিনারিগুলো দেখে মনে হয় মানুষ হিসাবে আমাদের সহমর্মিতাগুলোকে হারিয়ে ফেলেছি। আমার মনে হয় মানুষ হিসাবে আমাদের সবচেয়ে দুর্বলতা। প্রাণের প্রতি সহমর্মিতা প্রদর্শন শুধুমাত্র সহমর্মিতা না, এটা আমাদের ভিতরে যে একটা বিবেক, মানুষ যে বাঁচার বা মানবিকতা, এটা ফুটিয়ে তোলে। যখন আমরা একটা কুকুরকে খাবার দেই অথবা একটা পাখিকে খাঁচা মুক্ত করে দিচ্ছি, তাকে শুধু কি আমি খাঁচা মুক্ত করে দিচ্ছি, নাকি আমার ভিতরে মানবিক দিকটাকে ফুটিয়ে তুলছি? তো আমার পেশা প্রকৌশল হলো, আমার একটা রিসার্চ কাজ করার সুযোগ হয়েছিল হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। তো এটা আমাদের বাংলাদেশের শেরপুর গজনি এরিয়াতে 2014 সালে এটা আমরা ফিজিক্যালি কেস স্টাডি হিসাবে আমরা গবেষণা করি। তো গবেষণাটা সবশেষে জাপান একটা কনফারেন্সে পাবলিশড হয়। তো এখানে আমরা হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট রিসার্চ করতে যাই, দেখি আমাদের বাংলাদেশে যে হাতিগুলা নর্মালি মেঘালয় বা আসাম থেকে আসে, তো ওরা বেসিক্যালি লোকালে যে যখন হাতিগুলা আসে এবং হাতিগুলাকে মারে, প্লাস হাতিগুলাও ফসলের ক্ষতি করে, এটা কনফ্লিক্ট হচ্ছে। এটা কেন হচ্ছে? দেখা গেল তাদের বিশেষ করে তিনটা কারণ। একটা কারণ হচ্ছে তার খাদ্যের অভাব, আর একটা হচ্ছে তার আবাসস্থলকে নষ্ট করা হচ্ছে, আর একটা হচ্ছে তার এনক্রোচমেন্ট এরিয়া, মানে সেই জায়গাগুলো হাঁটবে সেগুলো বাসাবাড়ি হয়ে যাচ্ছে, ফসল। তার মানে তার ফ্রি মুভমেন্টের যে স্পেসটা, সেটা আমরা নষ্ট করে দিচ্ছি। তার মানে তার আশ্রয় আবাসস্থলকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমার এখন দ্বিতীয় পর্বে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক, আগামীর ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ বিগত 17 বছর বিদেশে থেকেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার, আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। শুধু নিরলস সংগ্রামী না, এই নিরলস সংগ্রাম করতে যে তাকে বাংলাদেশ জাতীয়বাদী দলের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা, বিভাগ, জাতীয় নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে এই 2023 সালে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। উনি এই 31 দফা ঘোষণা করেই ক্ষান্ত হননি। এই 31 দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে দূরান্তে কিভাবে পৌঁছানো যায় তার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আমি এতটুকু আরও জানি যে উনি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে পলিসিগুলা, এই পলিসি প্রস্তাবনায় না, এটা বাস্তবে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেই ধরনের পলিসি নিয়ে উনি কাজ করছেন আমি যতটুকু জানি। সেই সাথে আপনারা জানেন কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে এই ধরনের স্মার্ট কিছু প্রজেক্ট নিয়ে উনি কাজ করছেন। ওনার চিন্তা চেতনা আমি যেটা বুঝি যে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম দিন থেকে ওনার পরিকল্পনা কি হবে উনি সেভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে এই আমাদের জাতীয়তাবাদী দলের বাকি অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওনার বিষয়ে আমি একটা জিনিস অবাক হই, উনি এত ব্যস্ততার ভেতরেও বাংলাদেশের রাজনীতি সময় দিয়া বিভিন্ন ইস্যু ট্যাকেল করার মধ্যে দিয়েও উনি অবহেলিত প্রাণীর প্রতি যে তার মায়া, এটা চিন্তার বাইরে ছিল। তো আমি অবাক এই কারণে হই, তিনি শুধু মানুষের অধিকার নিয়ে কাজ করছেন না, বরং অবহেলিত প্রাণীদের প্রতি তার আন্তরিক ভালোবাসা দেখিয়েছেন। ইতিমধ্যে আমরা জেনেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবারও পশু পাখির প্রতি গভীর মমতা রাখে। এটি প্রমাণ করে তার মানবিকতা শুধু রাজনৈতিক সীমানায় সীমাবদ্ধ নয়, বরং জীবন ও প্রকৃতির প্রতিটি অংশে ছড়িয়ে আছে। আমরা ইতিমধ্যে জানার সৌভাগ্য হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়ে ব্যারিস্টার জাইমুর রহমানের প্রিয় বিড়ালের নাম জেবু। এই জেবুকে তার ছাত্র অবস্থা থেকে দেখাশোনা করে আসছেন এবং সেই সাথে বাড়ির বাইরে থাকলেও এই বিড়ালের খবর রাখেন, প্লাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর জুবাইদুর রহমান খবর প্রতিনিয়ত রাখেন। এটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। ব্যস্ততার মাঝেও প্রাণী ও পাখির কল্যাণের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত্নশীল। এটি প্রমাণ করে একজন মানবিক নেতা শুধুমাত্র মানুষের জন্য নয়, সমস্ত জীবন ও প্রাণীর জন্য চিন্তা করেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী দিনে শুধু মানুষের জন্য নয়, প্রাণীদের অধিকার রক্ষাতেও সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করবে। প্রাণীদের আশ্রয়স্থল, প্রাণীদের চিকিৎসা, কুকুর বিড়ালে নির্বিচারের জন্য হত্যা না করা হয় সেদিক দিয়ে আমাদের দৃষ্টি থাকবে। পরিশেষে একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাননীয় চেয়ারম্যান, আমি সত্যি মুগ্ধ আপনার মানবিকতায়। যে ভালোবাসা, যত্ন, সহমর্মিতা আপনি পশু পাখি অসহায় প্রাণীর জন্য দেখান, তা কেবল প্রাণীকে বাঁচায় না, এটা আমাদের শিখায় একজন সত্যিকার নেতা কেমন হওয়া উচিত। আপনার এই দয়া আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদেরকে মনে করায় দেয় নেতৃত্ব মানে কেবল মানুষের জন্য নয়, সমস্ত জীব ও প্রাণের জন্য দায়িত্ব নেওয়া। আপনার এই মানবিকতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই আপনার এই মানবিক উদাহরণ আমাদেরকে সকলকে পথ দেখাক, যেন আমরা নিজেদের আরো সহানুভূতি ও দায়িত্বশীল হয়ে উঠি। তো শেষ বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সুস্থতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শিল্প সংস্কৃতি পৃথিবীর আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি বিষয়। বলা হয় শিল্পীর মন নাকি একটু কোমলই হয় বেশি। আসলে কি তাই? হ্যাঁ, অবশ্যই। আর সে যদি হয় মনে এবং বাহিরে সুন্দর এবং অবশ্যই প্রাণী প্রেমী। আমাদের কাছে এখন বক্তব্য দিতে আসবেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন, গণ্যমান্য অনেক ব্যক্তি আছেন, সকলকে আমি সালাম জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং সেই সাথে আজকের এই প্রোগ্রামে আমি নিজেকে উপস্থিত রাখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এবং সকলের কাছে আসলে আমি কৃতজ্ঞ, সোয়ান টিমের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা প্রোগ্রামে আমাকে পার্টিসিপেট করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সর্বপ্রথম বলতে চাই যে আসলে প্রাণীরা, আমার কাছে আসলে প্রাণটাই অনেক ইম্পর্টেন্ট।
যে প্রাণ ভালোবাসার, প্রাণ আদরে, সে যে প্রাণী হোক, মানুষ প্রাণ হোক আর প্রাণী প্রাণ হোক, সে যে প্রাণী হোক। তো সেই জায়গা থেকে আসলে এই সোয়ান টিমের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি। ছোটোখাটো করে আমার কাজের বাইরে যতটুকু সময় পাই সেই সময়ে আমি চেষ্টা করি এই প্রাণী প্রেমীদের সঙ্গে কাজ করার, এবং সেই সৌভাগ্যটুকু আমার হয়েছে এবং তারা আমাকে খুবই মানে সাদরে গ্রহণ করেছেন। এবং এখানে স্পেশালি একজনের কথা নাম বলতেই হবে, আমাদের আদনান ভাই, যিনি এই দীর্ঘ পথ চলায় তার অক্লান্ত পরিশ্রম দিয়ে উনি এই কাজটি করে যাচ্ছেন এবং তার সাথে অনেক বড় একটা টিম এখন যুক্ত হয়েছেন এবং তারা প্রত্যেকেই কাজ করছেন। এবং সেই জায়গা থেকে আজকে এর আগেও আরেকটা প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছিলাম, সেটা হচ্ছে বার্ড রেস, যেটা বাংলাদেশে প্রথম হয়েছিল, যেটা আমার কাছে মনে হয়েছে এর আগে এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশে হয়নি। তো সেই জায়গা থেকে সেই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছিলাম এবং ভীষণ ভালো লেগেছিল। সেজন্য আসলে ধন্যবাদ জানাতে চাই সোয়ান টিমকে। আর একটা কথা অবশ্যই বড় করে বলতে চাই যে আমাদের দেশে আসলে সকল কিছু নিয়ে প্রোগ্রাম হয়, বিভিন্ন বড় বড় প্রজেক্ট তৈরি করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে ভাববার জায়গা তৈরি হয়, কিন্তু আমাদের দেশের প্রাণী, বন, এই বিষয়গুলো নিয়ে আসলে ওইভাবে ভাববার কোনো বড় কোনো কিছু আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। এবং এই জায়গাটা সবসময় অবহেলিত এবং সবসময় ওভারলুক করে যায় সবাই ব্যাপারগুলো। তো সেই ব্যাপারের জায়গা থেকে এরকম একটা আয়োজন, এটা আমাদের কাছে অনেক বড়, যারা আমরা প্রাণী ভালোবাসি, প্রাণ ভালোবাসি, তাদের কাছে অনেক বড় একটা বিষয়। তো সেই আহ্বানে আজকে সাড়া দিয়ে আজকে আমি এখানে এসেছি এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার যারা আমন্ত্রণ জানিয়েছেন, আদনান আজাদ ভাই, সোয়ান টিম, এবং সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাতে চাই এই টিমের প্রধান পৃষ্ঠপোষকতা যিনি আছেন, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্যার, এবং এটার সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার কথা বেশি বড় করব না, আরও অনেকে অনেক কিছু বলবেন। ধন্যবাদ আপনাদের মধ্যে এসে সকলকে। আসসালামু আলাইকুম, সকল ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা বিএনপি পরিবারের সিনিয়র সদস্য জনাব মাসুদ রানা লিটন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা জনাব এস এম জাহাঙ্গীর ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবী। প্রিয় উপস্থিতি, পাখিপ্রেমীরা অনেক কোমল হৃদয়ের হয়ে থাকেন, প্রকৃতিপ্রেমীরা অনেক কোমল হৃদয়ের হয়ে থাকেন। প্রাণীদেরকে যারা ভালোবাসেন তারা মানুষকেও নিশ্চিতভাবে ভালোবাসেন। সেই রকম একজন কোমল হৃদয়ের মহিষী নারী আমাদের সকলের প্রিয় এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন শুভাকাঙ্ক্ষী, প্রাণী এবং প্রকৃতিপ্রেমী শাহিনা খান জামান। তিনি আমাদের মাঝে আজকে এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, সঙ্গত কারণে আসতে পারেননি। তার বক্তব্যগুলো আমাদের মাঝে তুলে ধরবেন আমাদের তেজস্বী নেত্রী, অনেক ত্যাগী নেত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সম্পাদক, সাবেক এমপি, বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার আপা। শাম্মী আক্তার আপাকে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। শাহিনা খান জামান ম্যাডামের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরছেন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণী ও প্রাণীর মিলন মেলা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং
উপস্থিত প্রাণীপ্রিয় সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্রষ্টার সৃষ্টি মানুষ আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত সার্বজনীনভাবে ভোগ করে থাকি। সৃষ্টিকর্তা অন্যান্য জীব প্রাণীদেরও সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে তাদেরও আছে সমান অধিকার। সৃষ্টি সেরা মানুষ আমরা, আমাদের উপর সর্বাধিক দায়িত্ব বর্তায় ওইসব অবলা নিরীহ প্রাণীদের প্রতি। তাদের উপর নিষ্ঠুর আচরণ করার কোনো ক্ষমতা বা অধিকার কোনো মানুষেরই থাকা উচিত না। দুর্বল প্রাণীর উপর সকল মানুষের কোনো প্রকার অত্যাচার বৈধ নয়। আমাদের দেশটাকে আমরা প্রাণী বান্ধব করে গড়ে তোলার আশা করি। সেই সাথে এই সত্য অনুধাবনও করতে চাই যে এইসব প্রাণীরাও প্রকৃতির সম্পদ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের আছে অপার অবদান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে চলাফেরা করা কোনো প্রাণী নেই এবং আকাশে ডানাওয়ালা কোনো পাখি নেই, তারা সবাই তোমাদের মতোই একটি সম্প্রদায়। আমি কিতাবে কিছুই অবহেলায় রাখিনি, অতঃপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। সূরা আনআম এই আয়াত থেকে স্পষ্ট হয় প্রাণীরাও একটি উম্মাহ বা সম্প্রদায়। তাদের প্রতি অন্যায় করা মানে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর প্রতি দয়ার গুরুত্ব সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি কোনো জীবের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। আবু দাউদ, তিরমিজি। আরেকটি হাদিসে এসেছে, এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে একটি বিড়ালের কারণে, যাকে সে বেঁধে রেখেছিল, না খেতে দিয়েছিল, না ছেড়ে দিয়েছিল, যাতে সে জমির পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে। অন্যদিকে এক পাপিষ্ট মানুষকে ক্ষমা করা হয়েছিল শুধু এজন্য যে সে তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিল। বুখারী, মুসলিম। এ থেকে আমরা শিক্ষা পাই যে প্রাণীর প্রতি আচরণ আমাদের আমলনামায় বড় প্রভাব ফেলে। সেই প্রেক্ষিতে কিছু অতি প্রয়োজনীয় বিষয়ের অবতারণা করতে চাই। বিভিন্ন প্রজাতির সুরক্ষা ও পরিচর্যায় কি গুরুত্ব ও কি করণীয় সেই দিকে একটি আলোকপাত করি। সর্বপ্রথম বিশেষ আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে একটা কঠোর আইন প্রণয়নের, এবং সেই আইনের প্রয়োগ ও কার্যকারণ। এই আইন হবে প্রাণীর উপর হামলা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে। এই আইনের অবমাননা করলে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। নিরীহ অবলা প্রাণীদের জন্য খাবার, আশ্রয়, টিকাদান এর ব্যবস্থাকরণ। বেওয়ারিশ কুকুর বিড়ালদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। যেমন তাদের জন্য স্থায়ী প্রজনন নিবারণ এর বন্দোবস্ত একান্ত প্রয়োজন। প্রতিটি শহর, প্রতিটা এলাকায় এদের জন্য অভয়স্থল, নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে। এ কাজের জন্য উদ্ধারকর্মী দল গঠন করতে হবে। টার্কি ও আরব আমিরাতকে এ ব্যাপারে মডেল হিসেবে অনুসরণ করা যেতে পারে। জরুরি ভিত্তিতে উদ্ধারকৃত পশু পাখির জন্য একটি আবাসন স্থান প্রয়োজন। আরেকটি অতীব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, অভিজ্ঞ প্রাণী বিশেষজ্ঞ ও চিকিৎসককে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বর্তমানে বাংলাদেশে যারা পশু বিশেষজ্ঞ ও চিকিৎসক আছেন তা অধিকাংশ গবাদি পশুদের জন্য। কৃষিকাজ ও দুধ, মাংস এসবের উৎস হিসেবে গরু, ছাগল, মহিষ, মুরগি, হাঁস এদের জন্য। কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাইরে দরকার আরও বেশি ভেটেরিনারি কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্রের। যুক্তরাজ্য, চীন এর অনুকরণে বিরাট ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে। সরকারিভাবে বিদেশি স্কলারশিপের আয়োজন করা যেতে পারে, যাতে প্রাণীবিদরা বিদেশ থেকে উন্নত মানের জ্ঞান প্রজ্ঞা আহরণ করে আসতে পারে। আন্তর্জাতিক সেমিনার এর আয়োজন করা যেতে পারে, যাতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে আরো উঁচু মানের দৃষ্টিভঙ্গি অর্জন করা যেতে পারে। পোষ্য প্রাণীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা কেন্দ্র স্থাপন অতিশয় আবশ্যকীয়, কিন্তু চিকিৎসা খাত ব্যয়বহুল না হয় সেদিকে দৃষ্টি দেওয়া একান্ত দরকার বলে মনে করি। ক্ষুদ্র প্রাণীদের ভূমিকা সমাজ ও প্রকৃতিতে অপরিসীম। খরগোশ, বিড়াল, কুকুর, বিভিন্ন রকম পাখি প্রকৃতির সৌন্দর্য বর্ধন, বিনোদন, প্রকৃতির আবহাওয়া সুরক্ষায় অভূতপূর্ব অবদান রাখে। গৃহপালিত পোষ্য প্রাণীদের আনুষঙ্গিক সরঞ্জাম,
চিকিৎসা সামগ্রী, খাদ্য ইত্যাদির জন্য দেশে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। বিদেশ থেকে আমদানি সামগ্রী সবসময় সুবিধাজনক হয় না। নিজের চেষ্টাতেই উৎপাদন করা শ্রেয়তব্য। নিজস্ব বাংলাদেশি উৎপাদিত এই সকল দ্রব্য বৈদেশিক মুদ্রা বাঁচাতে সাহায্য করবে। পশু চিকিৎসকদেরকে সম্মানজনক পদবি দেওয়া দরকার। তার জন্য অবশ্যই তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। লাইসেন্স ব্যতীত কেউ যেন প্রাণী চিকিৎসক রূপে ভুয়া ক্লিনিক খুলে সস্তা চিকিৎসা দিতে না সাহস পান, সেদিকে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। স্কুল কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি প্রাণী কল্যাণ ও প্রকৃতির ভারসাম্যে তাদের অবদান নিয়ে পাঠ, জনসচেতনতা ও পুরস্কার, প্রাণী বান্ধব কর্মকাণ্ডে উৎসাহ ও পুরস্কারের প্রথা চালু করে অনুপ্রেরণা দিতে হবে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি হেল্পলাইন নাম্বার থাকা দরকার, যেখানে মানুষ নিপীড়িত পশু প্রাণীর সংবাদ দিতে পারবেন এবং সাহায্যের নির্দেশনা পাবেন। বিদেশি কুকুর বিড়ালের অবৈধ ব্রিডিং আইন বন্ধ করতে হবে। আগামীতে আমরা যদি আমাদের দেশটাকে প্রাণীবান্ধব করে গড়ে তুলতে পারি, তবে তা হবে মানবিক ও ইসলামী উভয় দৃষ্টিকোণ থেকেই একটি মহৎ কাজ। কারণ প্রাণীদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের অপরিসীম অবদান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি সবচেয়ে বেশি উপকার করে। বাইহাকি। অতএব অবলা জীবের প্রতি দয়া, মমতা ও যত্ন প্রদর্শন করা শুধু মানবিক কর্তব্য নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম পথ। পরিশেষে আমার অতি প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আজকের এই মানবিক ও ব্যতিক্রমী বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে প্রাণী কল্যাণ উদ্যোগের সঠিক শুভ সূচনা হলো আজ। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রাণী কল্যাণ সফল সূচনা অনুষ্ঠানকে অক্লান্ত পরিশ্রম করে বাস্তবে রূপ দিয়েছেন যারা, এবং এখানে আজ উপস্থিত হয়ে যারা আমাদের অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই সুন্দর উদ্যোগটি যেন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায়, এই আশা ও দোয়া করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শাম্মী আপাকে। শাহিনা খান জামান আপা আমাদের মাঝে না থেকেও তিনি তার মূল্যবান বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা ইতিমধ্যে তা শুনেছি। প্রিয় উপস্থিতি, আজকে সকাল থেকে এখানে প্রাণীর প্রদর্শন হয়েছে। প্রাণীপ্রেমিক মানুষরা বহু দূর দূর থেকে, বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে তাদের ঘোড়া, তাদের পাখি, তাদের কুকুর, এ সমস্ত তাদের ভালোবাসার প্রাণীগুলোকে নিয়ে এখানে এসেছে। আপনারা দেখেছেন, উপভোগ করেছেন তাদের সৌন্দর্য। তো যারা দূর দূর থেকে কষ্ট করে প্রাণী নিয়ে আমাদের আজকের এই উদ্যোগকে সফল এবং সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রাণীপ্রেমী যিনি প্রাণী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সুলতান বাবু ভাইকে, মোহাম্মদ ইউনুস ভাইকে এবং আরও যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ইউসুফ হুসাইন ভাই, অত্যন্ত ভালো মানুষ এবং প্রাণীপ্রেমী। মমতাজ উদ্দিন রেনু, একজন প্রাণীপ্রেমী, চেয়ারম্যান রিমস গ্রুপ। SM হাসান জাহিদ, জুম অটোজের স্বত্বাধিকারী, যার আমাদের এই প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম রয়েছে। জামিল হোসেন, অত্যন্ত পরিশ্রমী নেতা এবং প্রাণীপ্রেমী সহ কৃষিবিদ মিথুন সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক, বন্যপ্রাণী সংরক্ষক, প্রজাপতি বিষয়ক গবেষক এবং বাটারফ্লাই পার্ক রিসার্চ সেন্টার নামে ওনার একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটার তিনি প্রতিষ্ঠাতা এবং IUCN এর একজন গবেষক, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মনোয়ার হোসেন তুহিন, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের আমাদের বাংলাদেশ অ্যানিম্যাল
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাকে সালাম দিচ্ছি। উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ যারা বসে আছেন স্টেজে এবং সামনে ডিস্টিংগুইশড গেস্ট, সবাইকে সালাম। আজকের এই মিলন মেলা দেখে আমার এই শিক্ষকতা এবং গবেষণার জীবনে যেটা মনে হচ্ছে, আমাদের আগামী দিনের যে সম্ভাবনার জায়গাটাতে আমরা একত্রিত হতে পেরেছি এবং পারবো, এবং আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর যে সাহস এবং স্বপ্ন, সেটি আমাদেরকে আবেগতাড়িত করছে এবং সেটি বলার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে মানুষটি এখানে বসে আছে, আদনান আজাদ, যাকে আমি গত 20 বছর ধরে চিনি, যার কাছে বন্য প্রাণী এবং পোষা প্রাণী সবকিছু তার দখলে আছে, যে প্রজন্ম উনি নেতৃত্ব দিচ্ছেন, আমি আশাবাদী আগামী দিনগুলোতে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় শুনছেন কথাগুলো এবং এখানে আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাই মিলে সম্ভব এই দেশের প্রাণী এবং বন্য প্রাণীকে সংরক্ষণ করা এবং আমাদের মানুষের কল্যাণে ব্যবহার করা। আমি একটা ছোট্ট গল্প বলি বাস্তবতা নিরিখে, কারণ ডিটেলিং এ না যাই। সুন্দরবনে বাঘ থাকে, এই বাঘ দিয়ে আমরা করব কি? কোটি কোটি টাকা আসছে গত 20, 30, 40টি বছর। আমি একসময় ভাবতাম একটা বাঘ না কনজার্ভ করে যদি 2টা গরু পালি, 2টা মুরগি পালি তো অনেক লাভ। আসলে বাঘ দরকার আছে। বাঘ থাকলে সুন্দরবনে, আমি দেখেন সুন্দরবন যারা গিয়েছেন, আমি এটাই বলি যে সুন্দরবনের যে বৈচিত্র্যতা, এটা সারা বিশ্বে আমরা যদি এই বনটাকে সংরক্ষণ করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি, আমাদের অর্থনৈতিক চাকা ঘোরার ক্ষেত্রে, আমাদের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সফল হব। বাঘ থাকলে আমি আপনি সুন্দরবনে গিয়ে ঝাঁপিয়ে পড়বো না। বাঘের ভয়ে আমি যখন সুন্দরবনে যাই একটু লুকিয়ে দেখি বাঘটা কোথায় বসে আছে। আপনি যদি চিন্তা করেন লাওয়াছড়া ফরেস্ট, সিলেটের বনভূমি, এগুলো নষ্ট হয়ে গেছে। কারণ গুলোতে বাংলাদেশ মানে এই রিজনাল অ্যাসপেক্টে আমরা 31টি প্রাণী হারিয়ে ফেলেছি। আমাদের প্রায় 390টি প্রাণী হুমকির সম্মুখীন আছে, যারা হারিয়ে যেতে পারে। আসুন আমরা এখন থেকে সচেতন হই। কিভাবে হব? তাদের যে বাসস্থান, আমরা যেখানে থাকি, যেখানে আমরা থাকবো, সেখানে ইচ্ছা করলে গাছপালা কাটা, ইচ্ছা করলে ঝোপঝাড় কাটা, ইচ্ছা করলে পানি আপনার জলাধারটাকে ভরে ফেলে ভরাট করে আমরা বিল্ডিং করা,
এক সময় কিন্তু এই বিল্ডিং আপনাকে সুরক্ষা দিবে না, এই দেশকে দিবে না। কারা দিবে? এই প্রাণী দিবে, এই গাছপালা দিবে, এই বন দিবে। জোনাকি পোকা নাই। আপনারা আজকে মেসেজটা নিয়ে যান। আজকে সুযোগ হয়েছে। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, আপনি অবশ্যই আমাদের নেতৃত্ব দিবেন। আমরা আছি, আমরা থাকবো। জোনাকি পোকা নাই। জানেন কেন নাই? কখনো জিজ্ঞাসা করেছেন? আপনার সেই ছোটবেলার জীবন। আজকে ফড়িং ধরে খেলতাম, এরা বন্যপ্রাণীর পার্ট। এরা কিন্তু নাই। কেন নাই? এবার আসে ঢাকা শহরে 30 বছর 40 বছর আগে যে জলাধার ছিল, সে ঢাকা শহরে আমি যেটা দেখেছি বা আপনারা যতটুকু জানেন, সে ঢাকা শহরে জলাধার নাই। ফড়িং এর জন্মগ্রহণ করার জন্য একটু পানি দরকার। সে পানি যদি আপনি ইনশিওর করতে না পারেন, আজকের এই অট্টালিকা, আজকের এই বিল্ডিং, আপনার উন্নয়ন আপনি টেকসই করতে পারবেন না। আমাদের উচিত আগামী দিনগুলোতে এই জোনাকি পোকা ডিম পারে জলাশয়ের ধারে। এই জোনাকি পোকা ডিম পারে জলাশয়ের ধারে। ময়েশ্চার, আজকে আমাদের দেশে শীতকাল নাই। ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে বিপর্যয় নেমে আসছে, এই জোনাকি পোকাকে টিকাতে গেলে আপনার লাগবে ছোট জলাধার। এই ফড়িংকে টিকাতে গেলে লাগবে ছোট্ট একটা জলাধার। আসুন, এখনো সময় আছে, আমরা ঘুরে দাঁড়াই। আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের বিভিন্ন কাণ্ডকর্মের মাধ্যমে আমাদের প্রকৃতিকে যেন আমরা সুরক্ষা দিতে পারি। প্রজাপতি নিয়ে কথা হচ্ছে, আমি প্রজাপতি নিয়ে দীর্ঘদিন কাজ করছি। দেখুন, 2010 বাংলাদেশের মতো একটা অর্থনীতি দাঁড়িয়ে সোশিও ইকোনমিক কন্ডিশনে আমি একটা মেলা করি। আমার নেতৃত্বে একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেলা হয়। প্রজাপতি কি করে? পলিনেশন, গাছে গাছে গিয়ে আপনার বীজ উৎপন্ন করে গাছ তৈরি করে আমাদের বনকে টিকিয়ে রাখে। এই তথ্যটা আমি দিচ্ছি। গত 14টি বছর শুধু জাহাঙ্গীরনগর না, সারা বাংলাদেশে আপনারা ইউটিউব খুললে আপনারা যারা এই লাইনে আছেন, যারা প্রকৃতি, যারা জীববৈচিত্র্য, যারা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করেন, তারা দেখবেন যে একটা পোকাকে কিভাবে আপনি ক্যাপিটালাইজ করবেন, একটা দেশকে চেনাবেন। এবং আমাদের তথ্য কিন্তু সারা বিশ্ব জানে। এই প্রজাপতি মেলার যে খবরটা আমরা কি করি, সর্বস্তরের মানুষকে ইনভাইট করি যে আসুন প্রজাপতিকে চিনুন, প্রকৃতিকে দেখুন। যারা ছোট শিশুরা আসে অনুষ্ঠানে, তারা ছোটবেলা থেকে যদি বিজ্ঞান মনস্কভাবে বড় হয়, তারা যদি দায়িত্ব বোঝে যে একটা পোষা প্রাণী, একটি বন্য প্রাণী, তাদেরকে কিভাবে আমরা কনজার্ভ করব, কেন করব। আমরা ঘুড়ি উড়াই, প্রজাপতির আদলে ঘুড়ি উড়াই, বলি যে আজকে দিন প্রজাপতির দিন। আমরা প্রজাপতি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে শিশুদের মাঝে। আমরা প্রজাপতি নিয়ে আমরা ডিবেট করি, ডকুমেন্টারি শো করি, প্রজাপতি নিয়ে আমরা কুইজ প্রতিযোগিতা করি। আমাদের ভাবনায় প্রজাপতি, অন্যান্য বন্য প্রাণীগুলো আছে। আমরা যদি চাই, আমরা আবারও সুন্দর করে এই দেশকে যতটুকু আছে, আমরা সুন্দরবন আমাদের দিয়েছে, এত বড় একটা বন। আপনারা জানেন যে কতটুকু রেভিনিউ, কতটুকু মৌমাছির মধু তৈরি এক্সট্রা করতে পারি আমরা এখান থেকে, চিন্তা করতে পারবেন না। আমরা লাস্ট টাইম গিয়ে আসলাম সাতক্ষীরায়, সেখানে প্রচুর মানুষ আছে যারা সুন্দরবনকে ক্ষতি করে না, যারা এই বনের মধু আহরণ করে, যারা শুধু কাঠ নিতে যায় না, তারা বিভিন্ন ধরনের আপনার সুন্দরবনের যে মাছ আছে এখানে প্রচুর, হ্যাঁ অনেক ক্ষতি হচ্ছে, বিষ দিয়ে মাছ মারা হচ্ছে।